আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ কেমন আছো? সো একটা নিউজ অলরেডি পাইছো, এইচএসসি পরীক্ষা পিছায় গেছে। বাট এই নিউজের মধ্যে একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজটা হলো এইচএসসি পরীক্ষা তারা নাকি মাত্র 5 সপ্তাহে নেবে। এখন কথা হলো এটা নিয়েও তুমি আবার আন্দোলন করতে পারো, পোস্ট দিতে পারো, কানতে পারো। বাট মনে রাখতে হবে, হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। আমরা শুরু থেকেই ধরে নিয়েছিলাম 2-7 জুনে পরীক্ষা, নে তুই পরীক্ষা আমি যাতে ভালো করি। ঠিক তেমনি নে তুই পরীক্ষা 5 সপ্তাহে, আমি যাতে ভালো করি। 5 সপ্তাহের জায়গায় 10 সপ্তাহ নিলে আলহামদুলিল্লাহ, যেটা এখন আমরা করতেছি। এখন 5 সপ্তাহে এক্সাম নিলে ভয়ের ব্যাপারটা কোথায় আসলে একটু আমি ক্যালকুলেট করে দেখাই। সো 5 সপ্তাহ মানে টোটাল হলো 35 দিন। আমাদের বাংলা প্রথম দ্বিতীয়, ইংলিশ প্রথম দ্বিতীয়, ফিজিক্স প্রথম দ্বিতীয়, এরকম করে টোটাল সাবজেক্ট হয় হলো আইসিটি সহ 17টা। অর্থাৎ আমাদেরকে 17টা এক্সাম দিতে হবে। এখন তাহলে কমন সেন্স দিয়ে 17 দুগুণে 34, তার মানে কি অ্যাভারেজে প্রতি একদিন অন্তর অন্তর এক্সাম হবে। তুমি একটু ইমাজিন করো জিনিসটা, যে বাংলা দ্বিতীয় পত্র তুমি একান্তই পড়ো নাই, সে বাংলা দ্বিতীয় পত্র একদিনে কেমন রিভিশন দিবা? বা তুমি আবুল হাসান স্যারের বইয়ের যে ইনফরমেশন, এটা তো আসলে মহাবিশ্বের তারার চেয়েও বেশি সংখ্যক। তো এই জিনিস আপনি একদিনে হয় কেমনে হয় বলো দেখি? প্রবলেমটা বুঝতে পারতেছো যে একদিনে কিন্তু হওয়ার মতো জিনিস না এটা। অর্গানিক কেমিস্ট্রি পড়তেই তো একদিন লাগে, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট কেমনে একদিনে হবে? সো এই যে সামনে একটা ভালো ভয়ানক একটা সিচুয়েশন কিন্তু ফেস করতে যাচ্ছ। হ্যাঁ, এটা নিয়ে কাদের পেন হবে না জানো? যারা এখন থেকে খুব পাগলের মতো পড়বে। আমি তোমাকে টেকনিক শিখাই দেবো যে এখন থেকে কোন 5টা কাজ করলে তোমার ওই পেনটা হবে না। বাট সবচেয়ে বেশি ধরাটা খাবে যারা হলো মিডিয়াম টু লো ক্যালিবার স্টুডেন্ট, যেটার পার্সেন্টেজ হলো 90%। এই 90% স্টুডেন্টই ধরাটা খাবে। এখন হয়তো বা ঈদ ঈদ লাগতেছে, কিন্তু এক্সামের আগে আগে তখন কিন্তু মাথাটা কাজ করা অফ করে দিবে। আরেকটা বিষয় আরেকটু ভয়ের ব্যাপার হলো যে প্র্যাকটিক্যাল এক্সামও তো আমাদের মোটামুটি 8টা নিতে হয় না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 2 পার্ট মিলায়। তো 8টা এক্সাম যদি এইখানে ঢুকাই দিই তাহলে কিন্তু আরও টাইম কমে যায় বন্ধের। বাট মোটামুটি আশা করা যায় যে না, প্র্যাকটিক্যাল এক্সাম তারা আলাদাই নিবে। একদিন বন্ধ না দিলে আসলে এটা হয়ই না। পার সাবজেক্টে অ্যাটলিস্ট একটা বন্ধ ইনশাল্লাহ থাকবে, এখন রুটিন যেহেতু দেয় নাই। এখন এখানে আরেকটা বিষয় তোমাকে একটু খেয়াল করাই দিই যে তাইলে তাইলে আমি এখন কি করব? আমার এইচএসসি পরীক্ষা মাত্র 5 সপ্তাহে হবে। মেজরিটি অফ দ্য টাইম এইচএসসি এক্সাম হইতো 60 দিনে। 60 দিন থেকে কমায় নিয়ে আসছে হলো 35 দিনে। এই দেখো হিসাব দেখো, তোমাদের আগের যে একটা ভিডিওতে যে 7 জুন থেকে 2 জুলাই তোমাকে টাইম বাড়াই দিছে কয়দিন বলো দেখি? 25 দিন। এই যে দেখো তোমার ওই 25 দিনই তোমাকে দিছে। 35 দিনে এইচএসসি এক্সাম শেষ করবে, তোমাকে 25 দিন দিয়ে দিছে এক্সট্রা প্রিপারেশনের জন্য। আর তুমি এটা নিয়ে খুশি হচ্ছ, বুঝছো? অর্থাৎ তোমার পরীক্ষার মাঝে যে বন্ধগুলা ছিল ওগুলাই তোমার এখন এখানে অ্যাড করে দিছে। ঘুরে উল্টে এইচএসসি পরীক্ষা যে টাইমে শেষ করার ইচ্ছা ছিল তাদের, ওই টাইমেই শেষ করতেছে তারা। কোনো এখানে চেঞ্জেস নাই। 7 জুনে শুরু হলে 2 মাস ধরে পরীক্ষাটা নিত, এখন 2 জুলাইতে শুরু করবে, 1 মাস ধরে পরীক্ষাটা নেবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওই 25 দিনই তোমাকে ভিক্ষা দিছে। দেখো 35 আর 25-এ 60 দিন কিন্তু হয়ে যায়। এই যে বিষয়টা এখন আমাকে বুঝতে হবে যে না, সামনে ভালো দিন খারাপ দিন কোনো দিনই না। যদি আমি প্রিপেয়ার্ড থাকি প্রতিটা দিনই ভালো দিন, ঠিক আছে? ওই যেমন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইলে প্রতিদিনই ঈদ, এটা কিন্তু মিথ্যা কথা। যদিও এটা কোনো পাবলিক ইউনিভার্সিটি কোনো ফ্যাক্টর না। আর যাই হোক, এখন আসি আরেকটা বিষয় এখানে একটু উল্লেখ করে দেই। তোমাদের হলো সামনে কিন্তু ঈদ আছে ব্রাদার। ঈদের দিন তো ঈদ মিলায় তো 7 দিন আমার যাবেই ছুটি। পরের 3 দিন, মাঝের 3 দিন, আগের 3 দিন, পরের 3 দিন আর মাঝের 1 দিন, 7 দিন আমার ছুটি কাটাইতেই হবে। সো যেমন সময় ভাবছো অত সময় নাই বাছাধন, এবং সাধু আগে থেকেই সাবধান। এখন আমরা বলবো সেই 5টা কাজ। কোন 5টা কাজ তুমি এখন করবা? প্রথম কাজ হইলো, যেহেতু আমি ওই সময় রিভিশন দিতে পারবো না পরীক্ষার আগে আগে, তাই আমাকে এখনই অ্যাটলিস্ট 2বার সিলেবাস কমপ্লিট করে রাখতে হবে। এখন তুমি আমাকে বলতে পারো যে এটা তো মনে হয় পাগল, আমার একবারই সিলেবাস শেষ হয় না, আমার 2বার সিলেবাস শেষ করায় কেমনে? এবার আমি তোমার বইয়ে বলি। এপ্রিল অলরেডি গেছে, ঠিক আছে, এপ্রিল গন। তুমি মেতে যে কামটা করবা, তোমার পিসিএমবির আর হলো বাংলা ইংলিশ। বাংলা ইংলিশ তো হলো ভাইয়া ঠাডা মুখস্থ, ইংলিশ হলো শুধু মডেল টেস্টই দিবা। বাট পিসিএমবির শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট টপিকস পড়বা। কোনো একটা চ্যাপ্টার পড়লে জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। তোমার মোস্ট ইম্পর্টেন্ট টপিকস কই? আমার মেজরিটি অডিয়েন্সের হাতে এই বইটা আছে, যেমনি হয়ে হোক আমি গচ্ছাই দিছি এই বইটা। এই যে বোর্ড পাস টপিকগুলো, শুধু এই কয়টা পড়বা। মেয়েতে টার্গেট হলো এই কয়টা পড়া। এই কয়টা যদি ক্লাস খুঁজতে চাও, অনেকে তো এখন পাগলই হয়ে গেছো যে ফেসবুকে যে প্লে লিস্ট করবো, তার আমার কোনো সমস্যা নেই, আমার কোনো নিষেধ নাই। আমি তোমাকে দেখাবো হলো এই জায়গায় দেখো সিআরপি রিভিশন। এইটাতে তুমি যেটা পাওয়া যে দেখো এক একটা ক্লাসের ডিউরেশন 1.5 ঘন্টার মতো। 2টা ক্লাসে নর্মালি শেষ হবে একটা ক্লাসে। সো তুমি যেটা করবা যে শুধুমাত্র এইদিকে টেস্ট পেপার সলভিং ক্লাসে যাবা না,
যারা সিআরপি রিভিশনে আসো শুধুমাত্র এখানে যে ওয়ান শট ক্লাসগুলো আছে করছে সেগুলো অ্যাপ থেকে ক্লাস করবে। যাদের বাসায় ইন্টারনেটের সমস্যা হচ্ছে, কারেন্ট থাকতেছে না, তারা ফোনের জন্য একটা পাওয়ার ব্যাংক কিনবা, আর যখন নেট থাকবে আমাদের হালকেনস্টাইন অ্যাপ ডাউনলোড করলে এই কোর্সের ক্লাস ডাউনলোড করে রাখা যায়, ঠিক আছে? লেকচার শিটও ডাউনলোড করে রাখতে পারবে, ইন্টারনেট ছাড়া ক্লাস করতে পারবে, ঠিক আছে? সো এটাতে এনরোল করতে পারো, কুপন হলো কামব্যাক 25। ওকে, এখন যেখানে ছিলাম আমরা, মেতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়বো এবং জুনে আমরা এক্সট্রা টপিক পড়বো। এক্সট্রা টপিক কি? আবারও তোমার এখানে যেতে হবে, সাজেশনে ব্যাক যেতে হবে, যায় তুমি দেখবা হলো এই যে দেখো বোর্ডে এ প্লাস পাওয়ার জন্য এবং বোর্ডে প্লেস করার জন্য এই দুই টাইপের টপিক আমরা জুনের দিকে আসে শেষ করব, ঠিক আছে? কেন এক্সট্রা টপিকস পড়তেছি সেটাও একটু খেয়াল করায় দেই। যদি আমাদের অল বোর্ড ইউনিক কোশ্চেন হয় তাহলে 100% কোশ্চেন কঠিন হবে, এ নিয়ে কোনো সন্দেহ রাখিও না। একদম লিখে দিচ্ছি, কোশ্চেন অনেক বাইরের টপিক থেকে আসবে। শুধু মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ মেতে আমি এনশিওর করতেছি যে আমার এ প্লাসটা যাতে থাকে বা আমি অ্যাটলিস্ট যাতে পাসটা করতে পারি। জুনে আমি এক্সেলেন্সের জন্য যাচ্ছি যে 5 পয়েন্ট আসবে বা বোর্ড প্লেস করব। স্পেসিফিক্যালি 90+ যাদের টার্গেট, যারা বুয়েট পার্টি, মনে রাখবে এই বছরও কিন্তু বুয়েট 90 ছাড়া তোমাকে বসতে দিবে না, আনলেস খুবই বাজে এইচএসসি রেজাল্ট হয়। এইচএসসি 25 ব্যাচের পাশের হার ছিল মাত্র 58%, তাও বুয়েট 90+ চাইছিল। হ্যাঁ, আমাদের 2018 সালে যেবার অল বোর্ড ইউনিক কোশ্চেন্স হয়েছিল সেবার হয়তো বা বুয়েট একটু ছাড় দিছিল, সেবার জিপে 5-এর পরিমাণ ছিল মাত্র 33,000। একটু খেয়াল করাই দেই, যেমন সোজা ভাবতেছো এমন সোজা কিন্তু ঘটনাটা না। তাই এই টাইমটাতে এক্সট্রা টপিকস পড়বো। আর যদি তুমি মেডিজি ভিত্তিক এই সাজেশন দুইটা চাও, মেডিজির এই টাইমে প্রথম 10টা কোশ্চেন করব, আর জুনের টাইমে পরবর্তী আর 10টা কোশ্চেন করব, ঠিক আছে? ওকে, এইবার হলো আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্টে আসছি, এটাই হলো ভিভিআই। যেহেতু আমার পরীক্ষার আগে বন্ধ মাত্র একদিন, সো আমাকে একদিনে মেন্টালি রেডি হইতে হবে, আবার পড়েও যেতে হবে। এখন এমন জিনিসই পড়তে হবে যেটা আসে, ওকে? তো সেটা এখন কিভাবে? আমাকে ইম্পর্টেন্ট টপিকস মার্ক করে ফেলতে হবে, মার্ক ইম্পর্টেন্ট টপিকস। অর্থাৎ তুমি যেই বই থেকে পড়তেছো, গাইড থেকে পড়তেছো, নোট থেকে পড়তেছো, সেখানে তুমি ইম্পর্টেন্ট সূত্র, টপিক যেটা তুমি পড়ো এটা তুমি আই দিয়ে মার্ক করবা, ঠিক আছে? আর কিছু টপিক আছে যেগুলো তুমি পারো না, যেমন ধরো সে টু সে, আমি আপেক্ষিক আদ্যতার ম্যাথ বুঝি না খুব একটা, কিন্তু ইম্পর্টেন্ট এটা, সো তুমি ওইটা ডাব্লু দিয়ে মার্ক করবা। এই দুইটা মার্কিং খুবই জরুরি। আর যদি তোমার আরও এনার্জি থাকে, চাইলে তুমি নোট বানাইতে পারো। এই নোটগুলা অন্য কোথাও রাখবা না, নোটগুলা বইয়ের ভিতরে চিপকাই দিবা, আলাদা নোট খাতা বানানোর দরকার নাই। কিছু কিছু যদি কোনো টপিক কোনো ক্লাসে ভাল লাগে, নোট বানায় বইয়ের মধ্যে অ্যাড করে দেবে। এখন আমি বলি তোমার রিভিশন স্ট্র্যাটেজিটা কি? এই টোটাল যে তোমার বই, কোর্স বা নোট বা শিট বা গাইড যেখান থেকে তুমি দাগাও না কেন, এটা তুমি দাগাইছো, সে টু সে তুমি আমাদের মনে করো এই সেশনের যে সলিউশনটা আছে না, সলিউশনের মধ্যেই তুমি দাগাইছো যে এটা ইম্পর্টেন্ট, এটা উইক পয়েন্ট, দাগাইছো তুমি, দাগাইছো। এই দাগানোর পরেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে একটা সেট আগে বুঝাই আমি। পরীক্ষার আগের রাতে কি রিভিশন দিবা? পরীক্ষার আগের রাতে প্রথমত মূল বইতে তোমাকে রিডিং পড়তেই হবে, তারপরে তুমি কি করবা? এটা হলো আমাদের আই সেট, এটা হলো আমাদের ডাব্লু সেট, এটা হলো দুইটার কমন সেট, আই কমন ডাব্লু, ঠিক আছে? সো তোমার প্রথম প্রায়োরিটি হবে এমন কোনো টপিক যেটাতে আই আর ডাব্লু দুইটা সাইনই আছে, শুধু এটা পড়লেই তোমার অলরেডি মনে করো এইচএসসির জন্য তুমি রেডি। এরপরে যদি সময় থাকে তাহলে আমি আই টপিকগুলো পড়বো, রিমেইনিং আই টপিকটা মানে এই সেটটা, ঠিক আছে? আর তারপরে যদি সময় থাকে তাহলে আমরা এই ডাব্লু টপিকটা পড়বো, বাকি রিমেইনিং ডাব্লু, ওকে? এইভাবে তুমি রিভিশন দিয়ে যাবা, তুমি পড়বা সবচেয়ে কম, কিন্তু পরীক্ষার হলে তুমি সবচেয়ে বেশি পারবা, এবং তুমি তাই পড়ে যাচ্ছ যেটা তোমার লাগবে প্লাস যেটাতে তুমি দুর্বল। এখন এটা আমি মার্ক করে দিতে পারি না, কেন পারি না? এটাকে আমরা নাম দিই রিভিশন ম্যাটেরিয়াল। হ্যাঁ, রিভিশন ম্যাটেরিয়াল যদি আমাদের আছে, এই যে এখানে আমরা হলো টপিক ওয়াইজ এমসিকিউ এবং সিকিউ দিছি বাংলাদেশে প্রথমবার। হ্যাঁ, এখন কথা হলো তুমি আমার রিভিশন ম্যাটেরিয়াল পড়তে পারো, বাট এটা নিজে বানানো বেটার। কারণ দেখো, আমি পার্সোনালি আমার বায়োলজি খুব মুখস্থ থাকতো, এনি ইনফরমেশন আমার বায়োলজি মুখস্থ থাকতো, আমি ম্যাথ পারতামই না, অনেক ক্ষেত্রে ফিজিক্সের সূত্র ভুলে যেতাম। সো তোমার জন্য যেটা উইক সেটা আমার জন্য না, কিন্তু আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট কি? আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট কি? সেশনের বোর্ড পাস টপিক, প্লাস টপিক, প্লেস টপিক, ঠিক আছে? সো ইম্পর্টেন্ট আর উইক পয়েন্টের মধ্যেই আমাকে কোয়ালিশন করে পড়তে হবে, নাহলে দেখা যাবে পরীক্ষার আগের রাতে তুমি শুধুমাত্র টুনটুনি পাখির বাসা বানানোর প্রতিপত্তি ক্রিয়া পড়ে গেছো। হ্যাঁ, এই দুইটা তোমার মনে থাকে না, কিন্তু আল্লাহ দুনিয়ার কোনো দিন পরীক্ষায় টুনটুনি পাখির বাসা বানানো দিত না। আর দিলে ওটা অ্যান্সার করা যাবে না, কারণ অ্যান্সার করলে জীবনে সাইডের মধ্যে সাইড দিবে না, দিবে 2, সাবধান। এখন আসো, সো রিভিশন ম্যাটেরিয়ালে আমরা মার্ক করে ফেললাম। এরপরে দেখো এমসিকিউ প্রিপারেশনটাকে সলিড রাখতে হবে। কেন? কারণ কোশ্চেন যদি টাফ হয়, মনে রাখবা, যে কোনো, এটা কোশ্চেন টাফ হোক ইজি হোক যে কোনো হোক,
হয় ফিজিক্স ফার্স্ট পার্টের এমসিকিউতে মারা দিবে, না হয় সেকেন্ড পার্ট, হয় বায়োলজি ফার্স্ট পার্ট, না হলে সেকেন্ড পার্ট, যে কোনো একটা না। আর আইসিটি তো দিবেই, মানে যে কোনো একটা পার্টে তোমাকে ধ্বংস করে দিবে, বলে দিচ্ছি আমি। কিন্তু এই জন্য এমসিকিউ প্রিপারেশনটা আমরা এখন থেকেই সলিড রাখবো, যেহেতু সময় পাচ্ছি। আমরা এমসিকিউ রিডিং দিব, আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো এবং প্র্যাকটিস করব। আর যাদের নিজের মনে হয় যে না আমি বোর্ড কোশ্চেন সলভ করতে পারবো না, সিকিউ পইরাই কুল পাই না, তোমরা একটা কাজ করতে পারো, বসে বসে মানে বসে বসে ক্লাস চালু করে দেখতে পারো। এই যে এইখানে হলো আমাদের আরেকটা মাল আছে, দেখতে পাবা সিআরপি এমসিকিউ। এই কোর্সটা করতে পারো, এইখানে বোর্ডের ওই কন্টিনিউয়াস এমসিকিউ ক্লাসগুলো আমরা আছে, এমসিকিউ সলভ করানো হয়েছে, ঠিক আছে। এইটা হলো আমাদের এমসিকিউ সলিউশন, ডিফারেন্ট দুইটা প্রোডাক্ট, সিকিউ আর এমসিকিউ। ওকে, আরেকটা যেটা, গিভ এ লট অফ এক্সামস, ইনক্রিজ দ্য রেসিডিউয়াল ভলিউম। ভাইয়া রেসিডিউয়াল ভলিউম কি? যেমন আমি যদি আমার বুকের সব বাতাস বের করি, তাও আমার বুক কি বসে গেছে? না, তাও আমার বুকের মধ্যে একটা বাতাস থাকে, সেটা অ্যারাউন্ড 400 ml থেকে 600 ml এর মতো, ঠিক আছে। এই বাতাসটা আমার অলওয়েজই থাকে। তুমি কি এটা কখনো নোটিস করছো যে তোমার ভালো স্টুডেন্ট ফ্রেন্ডরা লিটারালি না পড়ে যদি আজকেও এক্সামে বসে, অনেকে দেখবা যে প্রম্পট এক্সাম হচ্ছে, সাডেন বললো যে আজকে এক্সাম, ওই টপিকের উপরে 70% 80% মার্ক পাচ্ছে। এবং এই ঘটনাটা অ্যাডমিশন টাইমে যে খুব বেশি ফেস করবা, কারণ অ্যাডমিশন টাইমে ধাপ 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 করে ঢাবি যাবি রাবি চবি এমনভাবে হবে যে তোমার ওখানে তো এখানে তো অ্যাটলিস্ট একটা পেপার পড়ে যেতে পারতেছো, অ্যাডমিশনে 4টা সাবজেক্ট একসাথে, অর্থাৎ 8টা বই একসাথে পড়ে যেতে হয়। তো কেমনে তখন মানুষজন পারে? আসলে বেসিক্যালি রেসিডিউয়াল ভলিউম বাড়াইতে হয়, যে আমি যদি কিছু ভিতরে না থাকে তাও যতটুক থাকে মোর দেন ইনাফ। এবং রেসিডিউয়াল ভলিউম দিয়েও কিন্তু অনেকক্ষণ শ্বাস প্রশ্বাস তুমি চালাইতে পারবা। সো তোমার রেসিডিউয়াল ভলিউম, যারা হলো অ্যাথলিট, মনে করো উসাইন বোল্ট বা ইউএফসি চ্যাম্পিয়ন, ওদের মনে করো 1000 ml ক্রস হয়ে যায়, অর্থাৎ অনেকক্ষণ নিঃশ্বাস না নিয়ে থাকতে পারে, বা ওর ফুসফুসের জন্য অনেক পাওয়ারফুল। সো রেসিডিউয়াল ভলিউম কেমনে বাড়ায়? রেসিডিউয়াল ভলিউম বাড়ানোর সবচেয়ে বেস্ট উপায় হলো এক্সাম দিতে হবে। তুমি যত বেশি এক্সাম দিবা তত তোমার জন্য বেটার। সো অনলাইনে এক্সাম দাও, অফলাইনে এক্সাম দাও, আমাদের সিআরপি প্রোগ্রামের সাথে এক্সামসও ইনক্লুডেড আছে। সো প্রচুর প্রচুর এক্সাম দাও, কিন্তু এক্সাম দিতে যায় যে কাজটা করবা, সুন্দর মতো শুধুমাত্র মিস্টেকে ফোকাস করবা। তোমার উদ্ভাসে কত নাম্বার আসছে, তোমার সানরাইজে কত নাম্বার আসছে, নো ওয়ান কেয়ার্স, নো ওয়ান গিভস এ সিঙ্গেল শিট। ইউ ফোকাস অন দ্য মিস্টেকস, যে ভুলগুলা কি হচ্ছে এবং ভুলগুলা বেশি করে খেয়াল রাখবা। তাইলে যেটা হয় যে ব্রেনের মধ্যে কিছু স্ট্রং মেমোরি হয়। যেমন ধরো তুমি তোমার লাইফের একটা খুব সুন্দর ঘটনা শেয়ার করো, মাথায় ঘটনা আসছে না, এবার আমি তোমাকে বললাম তোমার লাইফের সবচেয়ে ব্যাড মেমোরিগুলো শেয়ার করো, তুমি সিরিয়ালে 10টা বলতে পারবা, কারণ তোমার খারাপ মেমোরি বেশি খেয়াল থাকে। সো আমরা যেটা করবো, আমরা প্রচুর প্র্যাকটিস করে এক্সাম দিয়ে প্রচুর ভুল করব এবং ভুলগুলো বেশি মনে থাকবে। যেমন অনেক ছোটোবেলায় আমার একটা এক্সামে টিচার কাটে দিয়েছিল যে লিচু, আমি গাছ লিখছিলাম আমি দ্বিবীজপত্রী, স্যার বলছে লিচু একবীজপত্রী, বাট লিচু তো অ্যাকচুয়ালি দ্বিবীজপত্রী ছিল, তাই না? সো এটা এখনও আমার খেয়াল আছে, ক্লাস 6-এর ঘটনা, চিন্তা করছো? সো এই মেমোরিগুলো বিল্ড করলে পরীক্ষার হলে তুমি যত কম পড়ে যাও না কেন, অনেক কিছু মনে হবে যে না এটা আমি পারি। ইনফরমেশনগুলো সাবকনসিয়াস মাইন্ডে তখন থাকে যায়। ওই জন্য দেখো না পরীক্ষার হলে মাঝে মধ্যে হয় না যে এই জিনিসটা পড়ি না, কিন্তু মনে হচ্ছে কেন জানি বি হবে। এই কেন জানিটাই হলো ওই রেসিডিউয়াল ভলিউমের সাবকনসিয়াস মাইন্ডের মেমোরি, ঠিক আছে। লাস্ট বাট নট লিস্ট, খুব ইম্পর্টেন্ট, একজন রিভিশন পার্টনার খুঁজতে পারো। পরীক্ষার আগে যখন বন্ধ খুব কমে যায় তখন খুব আতঙ্ক লাগে। এখন আমি কইতেছি না পোলা মাইয়া না, পোলা পোলা মাইয়া মাইয়া, এরকম পার্টনার খুঁজো, ঠিক আছে। লাভটা যেটা হবে যে পরীক্ষার আগের দিন যা যা পড়বা সেটা ওর সাথে শেয়ার করো, মামা তুই কয় চ্যাপ্টার পড়লি, তুই কয় চ্যাপ্টার পড়লি, তোর কদ্দূর, তাহলে এটাতে অ্যাংজাইটিটা কমে যাবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে, বি মেন্টালি রেডি টু রিভাইজ অনলি ইম্পর্টেন্ট থিংস। এগুলা সবগুলা কাজ করার পরেও এই জিনিসটা আমাকে মানিয়ে নিতে হবে যে আমি এইচএসসি পরীক্ষার আগে খুব কমপ্লিটলি সব কিছু পড়ে যেতে পারবো না, অ্যান্ড দ্যাটস ওকে, কারণ সব কিছু পড়ে যেতে লাগে না। কারণ টোটাল এইচএসসির 7টা সাবজেক্টের সাজেশন উইথ সলিউশন, অর্থাৎ সিকিউগুলা যদি আমরা লিটারালি অ্যানালাইসিস করি, তাইলে লিটারালি এইটুকু পড়লেই আমার এইচএসসি কভার হয়ে যায়। সো যতটা ভয় পাচ্ছ সিচুয়েশন অতটা খারাপ না, যদি না তুমি ট্যাকটিক্যালি হও। তো এখন থেকে ব্রেনকে বুঝাবা যে হ্যাঁ আমার খুব একটা রিভিশন দেওয়ার দরকার নাই, আমি যা পড়তেছি দ্যাটস মোর দেন ইনাফ, কারণ আমি যা পড়তেছি সেটাই ইম্পর্টেন্ট, ইনশাল্লাহ এর ভিতর থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে। সো এটুকু ছিল আজকের ভিডিওতে। আমি তোমাদেরকে কোনো ভয় দেখাচ্ছি না, বাট মনে রাখবে একটা লাইন, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, হোপ ফর দ্য বেস্ট। আসসালামু আলাইকুম, টাটা।